Good afternoon, everybody. Good afternoon, sir. Sir, good afternoon, sir. সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার স্যার, ভালো আছি। ওকে, তো আমরা আপনি ভালো আছেন? হ্যাঁ সব ঠিক আছে। গত সপ্তাহ থেকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করে যাচ্ছিলাম। আমরা তোমাদের সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছিলাম। তো আমাদের আজকের ক্লাস যেটা আছে সেটা আমরা টপিক দিয়েছি ফার্স্ট এড নিয়ে আমরা আলোচনা করব। আমরা একদমই সময় নষ্ট করব না। অলরেডি আমাদের টোটাল স্ট্রেংথ এই মুহূর্তে 36 জন হয়ে গেছে। আমাদের সাথে আরো থার্ড কাউন্সিলিং এ 6 জন তোমাদের বন্ধু জয়েন করেছে। তো তাদের সাথে আমরা ধীরে সুস্থে আলাপ করব সময় সুযোগ করে। কিন্তু আমরা আজ থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে অর্থাৎ সোম থেকে শুক্র আমাদের প্রতি সপ্তাহে 5 দিন ক্লাস হবে। তো এই সপ্তাহে আমরা আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ আমরা দেখবে তোমাদেরকে বলেছিলাম যে বইতে বা সিলেবাসে তোমরা দেখেছো, এই চ্যাপ্টারটা হচ্ছে কি সেফটি রিলেটেড চ্যাপ্টার। সবাই পিডিএফ যেটা পেয়েছো বইটা ই বুকটা সেটা সবাই ডাউনলোড করেছো? হ্যাঁ স্যার করেছি। একটু পড়তে বলেছিলাম। দেখবে ওখানে আছে কি না অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, তার সাথে আছে 5S সিস্টেম আছে, আর ভেরিয়াস টাইপস অফ সেফটি আছে। তার সঙ্গে আমাকে পিপিই, অলরেডি পিপিই আমরা খুবই পরিচিত এই নামটার সাথে, যেটা আগে যারা টেকনিক্যাল পড়তো তারাই শুধু পিপিই জানতো, বাকি কেউ জানতো না। এখন তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই পিপিই নামটা খুবই ভালোভাবে জেনে গেছে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এই সপ্তাহে আলোচনা করব। কেউ কোনো ক্লাস মিস করবে না। অনলাইন ক্লাস সারাদিনে আমরা এই মুহূর্তে যেহেতু রুটিন হয়নি, একটা করে ক্লাস থাকবে। যদি আগামী দিনে রুটিন হয়ে যায় তাহলে সেই রুটিন অনুযায়ী তখন ক্লাস নেওয়া চলবে। তোমাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার এই যে ক্লাস যেটা হবে ক্লাসটাতে উপস্থিত থাকবে, এবং এই ক্লাসে আমরা সেরকম পড়াশোনা করবো না। গুলো আছে কাইন্ডলি মিউট করবে, নয়েজ আসছে একটু মিউট করবে। সবাইকে বলবো একটু মিউট করতে, যার যখন কথা বলার দরকার হবে আনমিউট করে কথা বলো। ভিডিওটা অন রাখো, আমি সবাইকে দেখতে চাই। তো বিষয়টা হলো কি যে আমরা এই যে টোটাল যে উইকটা আমরা বললাম যে কি কি আমরা পড়বো, এখানে বেসিক্যালি তোমরা তোমাদের যে বইটা আমরা বলেছি অর্থাৎ ভারত স্কিল থেকে তোমরা যে বইটা পেয়েছো ট্রেড থিওরি সেমিস্টার 1, সেই বইতে প্রথম দিকে এই প্রত্যেকটা জিনিসই তোমরা পাবে। খুব সুন্দরভাবে এটা লিখে দেওয়া আছে। তো আমরা এই ক্লাসে কি করবো না, তোমাকে ওই বইয়ের আর কি কি দিলে যেটা বেটার হয় আমি সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু আমি ভিডিও দেখাবো, আর কিছু জিনিস গল্প করবো। আমি আবার বলছি, মাইক থেকে একটু আওয়াজ আসছে, একটু মিউট করো প্লিজ, মিউট করো। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের টপিক, যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হলো ফার্স্ট এড। ফার্স্ট এড বলতে আমরা কি বুঝি? সবাই নিশ্চয়ই ফার্স্ট এড কথাটার সাথে পরিচিত আছো? কেউ একজন ফার্স্ট এড বলতে কি? আচ্ছা, ফার্স্ট এড মানে চিকিৎসা ক্ষেত্রে ফার্স্ট এড জানি তো। ওকে, সাবির বললো চিকিৎসা ক্ষেত্রে ফার্স্ট এড দেওয়া হয়। ওকে, আর কেউ? এনিবডি বলো, একজন একজন করে বলো, শুনি একটু। ফার্স্ট এড তো সব বিষয়ে হয়, শুধু চিকিৎসার ক্ষেত্রে বললে না, ফার্স্ট এড অনেক বিষয় হবে। যেমন আমাদের এই যে যেমন আছে এটা তো ফার্স্ট এড হতে পারে। যেমন আমরা পড়তে চলেছি এখন ফার্স্ট এড মানে, তো স্যার ওই ফার্স্ট এড যে মানে কি বলে ওগুলোকে, মানে ফার্স্ট এড চিকিৎসা যে কোনো একটা সব দিকে হতে পারে শুধু ফার্স্ট এড। আচ্ছা ঠিক আছে, আর কেউ? স্যার কোনো কিছু ইনজুরির জায়গায় ফার্স্ট ট্রিটমেন্টকেই ফার্স্ট এড বলা হবে। ওকে, রাখি, ভেরি গুড। নেক্সট, আর কেউ কিছু? মানে হচ্ছে জ্যোতিব্রত বলো। আচ্ছা বলছি, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে নিয়ারেস্ট কোনো হাসপাতাল নিয়ে যাওয়ার আগে যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে ফার্স্ট এড। বিশ্বনাথ, ভেরি গুড। নেক্সট, জ্যোতিব্রত বলবে, কিছু বলছিল। স্যার ফার্স্ট এড মানে হলো প্রাথমিক চিকিৎসা। মানে
কোনো কেউ যদি অ্যাক্সিডেন্টালি কোনো ইনজিওর্ড হয় বা যে কোনো রকম ক্ষেত্রে কেউ যদি ইনজিওর্ড হয়, তাহলে যেন ব্লিডিং না হয়, মানে পুনরায় ফার্দার যেন কোনো ইনজুরি তার না হয়, সেই রকম একটা ব্যবস্থা নেওয়া। কাছাকাছি কোনো হেল্পলাইন নাম্বারে কল করা, বা যিনি অসুস্থ হয়েছেন তাকে একটা মানে সিকিউর জায়গায় তাকে নিয়ে যাওয়া, যাতে সে আফটার শক তার কিছু না হয়। গুড গুড, জ্যোতিব্রত খুব ভালো এসবই কিছু দাদা। কথা বলেছে। আশা করি জ্যোতিব্রত ফার্স্ট এড সম্বন্ধে খুবই ভালো আইডিয়া আছে। তো আমরা সবাই ফার্স্ট এড কি জিনিস মোটামুটি একটু অল্প বিস্তর জানি। আমরা আজকে সেই অল্প বিস্তর জানাটাকে একটুখানি আরো একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করব। আমার কাছে যেটুকু নলেজ আছে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে জানতে হবে যে হঠাৎ করে আমি সবকিছু ছেড়ে দিয়ে একটু মাঝামাঝি জায়গায় ফার্স্ট এডে কেন আমি চলে এলাম। না, ফার্স্ট এড জিনিসটা আমাকে জানতেই হবে, যেহেতু আমি টেকনিক্যাল লাইনে পড়তে এসেছি। যদিও ফার্স্ট এড প্রত্যেক নাগরিকের জেনে রাখা দরকার আছে, যে কোনো সময় যে কোনো কঠিন পরিস্থিতি বা কোনো আহ প্রীতিকর পরিস্থিতিকে যাতে এড়ানো যায়, তার জন্যই আমাদের কিন্তু ফার্স্ট এড জেনে রাখা দরকার। প্রত্যেক সুনাগরিক হতে গেলে ফার্স্ট এড জানাটা তার একান্তই একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো আমাদের এখানে যেটা ফার্স্ট এড জানতে হবে এই কারণেই যে ফার্স্ট এড মানেটা হলো যে একদম বাংলা কথায় প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা, এই চিকিৎসাটা কে দেবে? না কোনো ডাক্তার কিংবা নার্স এক্ষেত্রে দেবে না। এই চিকিৎসাটা আমি, তুমি, আমরা সবাই এই চিকিৎসাটা করতে পারি। তার সঠিক কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিটা ফলো করলে আমরা ওই ভিকটিমকে, অর্থাৎ যে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে বা যার কোনো একটা ইনজুরি ঘটেছে, তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া পর্যন্ত বা হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত যে সময়টা, বা তাকে কোনো একটা সেফ সাইডে বা সেফ হোমে নিয়ে যাওয়া পর্যন্ত যে সময়টা, তাকে রিলিফ দেওয়া বা তাকে তার একটা ট্রমা থেকে তাকে বের করে নিয়ে আসা, এটা কি বলছি আমরা ফার্স্ট এড। মানে তুমি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি অ্যাম্বুলেন্স কল করবে, কি তোমার 5 জন বন্ধুকে ডাকবে, কি লোকাল থানাতে তুমি ফোন করবে, তারা আস্তে আস্তে যে সময়টা থাকবে সেই সময়টাতে রুগীর যে চিকিৎসা করা, অর্থাৎ যে ভিকটিম হয়েছে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তার মানে লাইফ সেভিং যে সাপোর্টটা দেওয়া দরকার আছে, সেটা মেন্টাল সাপোর্টও হতে পারে, সেটা ফিজিক্যাল সাপোর্টও হতে পারে, সেটা মেডিকেল সাপোর্টও হতে পারে। সেই সাপোর্টটা দেওয়াটাকেই বলছি আমরা ফার্স্ট এড, তাই তো? তো আমরা এই ফার্স্ট এড সম্বন্ধে আমাদের জানতে হবে, কারণ আমরা যে ট্রেডটা নিয়ে এখন আলোচনা করছি বা আমরা যে ট্রেড নিয়ে আগামী 12 মাস থাকবো বা যে ট্রেডের উপর বেস করে আমরা আগামী দিনে আমাদের কর্মজীবনে প্রবেশ করব, সেখানে এই ফার্স্ট এডের সম্যক একটা জ্ঞান আমাদের থাকার খুবই দরকার। যদি আমাদের ফার্স্ট এড সম্বন্ধে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা সেখান থেকে ওভারকাম করতে পারবো না। আমাদের ট্রেডটা যেহেতু মেকানিক্যাল রিলেটেড ট্রেড, তাহলে এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমরা এখানে বিভিন্ন মেশিন বা ইকুইপমেন্টস আমরা হ্যান্ডেল করব। সেই হ্যান্ডেলিং করতে গিয়ে কোনো সময় যদি আমাদের কোনো অসতর্কতা হয়, তাহলে আমরা ছোটখাটো অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি। সামান্য ইনজুরি হতে পারে, বার্নিং হতে পারে, সেই ইনজুরি থেকে ব্লিডিং হতে পারে, কারো কোনো আঘাত লাগতে পারে, বা তার কোনো ফ্র্যাকচার হতে পারে, এই সবকিছুই কিন্তু ঘটতে পারে। তার জন্য আমাদের সেফটি মেজার্স নিতে হবে। আমরা আসবো, সেফটি নিয়ে পড়বো, যাতে অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা যায়, কিভাবে অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারি, কি কি ধরনের সেফটি প্রিকশন আছে, কি কি তার মধ্যে মেজারিং নিতে হবে আমাদেরকে, বা কি কি হ্যাজার্ড আছে থেকে চিনতে হবে, আমরা সেগুলো পর আলোচনা করব। বইতে যেখান থেকে শুরু হয়েছে আমরা ঠিক একটু উল্টো দিক থেকে আলোচনাটা শুরু করলাম। আমার মনে হয়েছে বা আমাদের এটা মনে হয় যে সবার প্রথম আমাদের ট্রেডে এলে আগে ফার্স্ট এড জানতে। ফার্স্ট এড জানার পর আমি এবারে যে কারণে ফার্স্ট এড করতে হয়, যাতে ফার্স্ট এড পর্যন্ত না যেতে হয়, তার অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই অ্যাক্সিডেন্ট না হওয়াটা কিভাবে মানে আটকানো যায় বা অ্যাক্সিডেন্ট হওয়াটাই কিভাবে রোধ করা যায়, তার জন্য বাকি সিস্টেমে আমরা আসবো। অর্থাৎ তারপর আমরা সেফটি সম্বন্ধে জানবো, আমরা 5S টেকনোলজি সম্বন্ধে জানবো, আমরা পিপিই সম্বন্ধে জানবো, আমরা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কি আছে সেটা সম্বন্ধে জানবো। এই ব্যাপারগুলো কিন্তু আমরা কথা বলবো। আচ্ছা, মৌমিতা গো ফোন করছে, ওকে একটু বলো যে ও কি সমস্যা আছে। তোমাদের গ্রুপে নিশ্চয়ই আছে। ওখানে ফোন করলো আমার কি হবে না, এখানে কানেকশনটা কেটে যাবে। ঠিক আছে, প্রবলেমটা জানার চেষ্টা করো। মৌমিতা গোপের একটা কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আমি কিছু স্লাইড তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই স্লাইডগুলো একটু দেখবো। সবাই নিশ্চয়ই আমার
কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার। ওকে, দেখো আমি এখানে তোমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছি। এই প্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা দেখবে যে ফার্স্ট এড কি জিনিস, ফার্স্ট এড বলতে কি বোঝায়। আমরা এতক্ষণ ধরে যেটা গল্প চলে আলোচনা করছিলাম সেটাই এখানে কিছু স্লাইড আকারে আছে। তোমরা চাইলে স্লাইডগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর যদি খুব দরকার থাকে তাহলে আমাকে বলো। আমার কাছে একটা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির একটা হ্যান্ডবুক আছে, আমি চাইলে তোমাদেরকে সেটা 346 পাতার আছে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি ওই যে বইটা যেটা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি থেকে আমার কাছে আছে, আমি তোমাদেরকে সেটা যদি দিই, তোমরা যদি মনে করো যে ওটা তোমাদের একটা লাগবে তাহলে কিন্তু রাখতে পারো। ভবিষ্যতে যে কোনো ধরনের ফার্স্ট এডের সম্বন্ধে একটা তথ্য তোমরা পেয়ে যাবে বা গাইডলাইন। এটা একদম একটা হ্যান্ডবুকের মতো, খুবই ইউজফুল একটা বই। কিন্তু আমাদের যেটুকু সিলেবাসে আছে সেই সিলেবাসটুকু জানার জন্য আমরা এই স্লাইডগুলো দেখব। এই স্লাইডগুলো দেখলে আমরা ফার্স্ট এড সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আজকে আমরা এই ফার্স্ট এড সম্বন্ধে আলোচনাটা এখানে পুরোটাই শেষ করব। তাতে যদি আমাদের টাইম আউট হয়ে যায়, আমি যতক্ষণ না মিটিং এন্ড করছি, যদি কাট হয়ে যায় আবার তোমরা কিন্তু রিজয়েন হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা? শোনা যাচ্ছে? স্ক্রিন নিশ্চয়ই হ্যাঁ পরিষ্কার স্যার। যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে আমরা আমাদের ফার্স্ট আজকে যে টপিক সেটা হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এড কি জিনিস আমরা সেটা নিয়ে জানবো, কিন্তু তার আগে ফার্স্ট এডের হিস্ট্রি জানতে হবে। ফার্স্ট এড কি না, ঠিক এখন কোন শতাব্দী চলছে বলো তো? একবিংশ শতাব্দী, 21st সেঞ্চুরি, তাই তো? ফার্স্ট এডের যে হিস্ট্রি সেটা হলো কি যে ফার্স্ট এড 1100 শতাব্দী থেকে ফার্স্ট এড চালু হয়েছে আমাদের পৃথিবীর বুকে। The first recorded history of first aid was in 11th century. First aid were provided by religious knights. আগে কি হতো না, কেবলমাত্র ধর্মীয় জায়গা থেকেই এই ফার্স্ট এডের সুবিধা পাওয়া যেত। যেমন ধরো মন্দির আছে, চার্চ আছে, মসজিদ আছে, গুরুদুয়ারা আছে, এইসব জায়গাতেই কিন্তু কেবলমাত্র ফার্স্ট এডের সুবিধা ছিল। এখন এটা অল ওভার সব জায়গাতেই তোমরা ফার্স্ট এডের সুবিধা পাবে। এছাড়া এই ফার্স্ট এডটা আমরা বেসিক্যালি কোথায় দেখতাম আগে না, কমন ব্যাটেলফিল্ড ইনজুরিজের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা হতো, যে ট্রিট কমন ব্যাটেলফিল্ড ইনজুরি, অর্থাৎ সাধারণ যুদ্ধক্ষেত্রে যে ধরনের ইনজুরিগুলো হয় সেই ইনজুরি থেকে ওভারকাম করবার জন্য বা একজন সৈনিককে সুস্থ করে তোলবার জন্য বা তাকে নিয়ারেস্ট হসপিটালে পৌঁছানোর জন্য কি করা হতো, ব্যাটেলফিল্ডে ফার্স্ট এড করা হতো। তাহলে দিস ইজ দ্য হিস্ট্রি অফ ফার্স্ট এড। ওকে, দেখো এখানে একটা সৈনিককে ব্যাটেলফিল্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্ট এড করে, দেখতে পাচ্ছ ছবিতে? তাহলে ছোট্ট একটু হিস্ট্রি রইলো, শোনা যাচ্ছে আমার কথা? ওকে, এবারে আসি হোয়াট ইজ ফার্স্ট এড। ফার্স্ট এড কি? ফার্স্ট এড এর ডেফিনেশনটা আমাদের জানতে হবে। ফার্স্ট এড ইজ দ্য ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স গিভেন টু এ ক্যাজুয়ালিটি। ফার্স্ট এড কি হলো না, একজন ক্যাজুয়ালিটি বা যার দুর্ঘটনা ঘটেছে বা যে ইনজিওর্ড হয়েছে সেই ক্যাজুয়ালিটিকে ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স মানে তাকে তৎক্ষণাৎ সহায়তা দেওয়াটাকেই বলছি আমরা ফার্স্ট এড। অর ভিকটিম অফ সাডেন ইলনেস অর ইনজুরিজ বিফোর বিং টেকেন টু এ হেলথ ইউনিট ফর ফার্দার ম্যানেজমেন্ট। বা আমরা যেটা আগেই বলছিলাম যে আমরা সেই ব্যক্তিকে বা সেই ভিকটিমকে যার দুর্ঘটনা ঘটেছে বা যে অসুস্থ বোধ করছে তাকে একটা হেলথ ইউনিট, মানে তুমি সে নার্সিং হোমই হোক, হেলথ সেন্টারই হোক, হসপিটাল হোক বা কোনো একজন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া পর্যন্ত যে অ্যাসিস্ট্যান্সটা দেওয়া দরকার আছে তাকে বলছি আমরা কি, ফার্স্ট এড। প্লিজ স্ক্রিনের উপর কেউ এই রাইট করবে না, আমাকে ইন্টারাপ্ট করো না প্লিজ। এই কেউ লাইনিং করছো? আচ্ছা, নেক্সট হচ্ছে কি এইমস অফ গিভিং ফার্স্ট এড। এখানে কেউ একটা লাইনিং অলরেডি করে দিয়েছে, তোমরা কেন এরকম করছো? এইমস অফ গিভিং ফার্স্ট এড কি কি আছে? ফার্স্ট এড এর এম টু সেভ লাইফ,
to relieve pain, to promote quick recovery, to prevent further injuries and infection, to control bleeding, to be able transport casualty. তাহলে কি কি এর এম হলো? জীবন বাঁচাতে হবে, তার যে জায়গায় ব্যথা আছে ব্যথাটা তাৎক্ষণিক কমাতে হবে, তাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করতে হবে, তার যাতে ফার্দার কোনো ইনজুরি বা তার সেখান থেকে যাতে কোনো ইনফেকশন না ঘটে সেটাকে দেখতে হবে। যদি সেখানে ক্রমাগত কেটে গিয়ে যদি ইনজুরি থেকে ব্লিডিং হয় তাহলে ব্লিডিংটাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এবং তাকে দ্রুত ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ কোনো সেফ জায়গায় যেখানে তার ফার্দার ম্যানেজমেন্টটা হবে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দিস ইজ দ্য এম অফ গিভিং ফার্স্ট এড। বুঝতে পারলে? এবার আসছি পারপাস অফ ফার্স্ট এড। কি কি পারপাস আছে? এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো নোট করে রাখো। এগুলো তোমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে, অর্থাৎ তোমরা যখন চাকরি জীবনে যাবে, শুধু যে পরীক্ষার জন্য আমি বলছি তা নয়, পরীক্ষার জন্য তো কোশ্চেন আসবেই, এখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। তোমাদের নিজেদের জন্য এগুলো কিন্তু জেনে রাখার দরকার আছে। পারপাস অফ ফার্স্ট এড কি? টু সাস্টেন দ্য লাইফ, টু প্রিভেন্ট সাফারিং, টু প্রিভেন্ট সেকেন্ডারি কমপ্লিকেশন, টু প্রমোট স্পিডি রিকভারি। দিজ আর দ্য পারপাস অফ ফার্স্ট এড। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ স্যার। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। ফার্স্ট এডের একটা প্রিন্সিপাল আছে, এখান থেকে এটা কোশ্চেন আছে, বলা হয় যে 4 C's কাকে বলা হয়? 4টে সি। এটাকে বলছি আমরা প্রিন্সিপাল অফ ফার্স্ট এড। আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি, যে নোটসগুলো দেখাচ্ছি, এই নোটসগুলো একদমই তোমাদের সিলেবাস অনুযায়ী বা তোমাদের যতটুকু জানার দরকার সেইভাবে এটাকে কাটছাট করে দেওয়া আছে। বেসিক যদি ফার্স্ট এড সম্বন্ধে আদার্স কিছু জানতে চাও, আমি তো আবার বলেছি আমাকে বলো, আমি তোমাদের রেড ক্রস সোসাইটির ওই বইটা পুরো 346 পাতার বই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো অনলাইন, ঠিক আছে? কিন্তু আমি এখানে যেগুলো দিচ্ছি এটাকে তোমাদের নিজেদের কাছে যত্ন করে রাখবে। ওকে, তাহলে দেখো দ্য প্রিন্সিপাল অফ ফার্স্ট এড 4 C's কি আছে? 4টে সি তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম সি কি? কল ফর হেল্প। তোমাকে কি করতে হবে না, যখনই কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটবে বা তুমি কোনো কাউকে দেখবে যে সে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেই ভিকটিমকে বা সেই ক্যাজুয়ালিটিকে তোমাকে যখন ফার্স্ট এড করতে হবে তার আগে তোমাকে কিন্তু সাহায্যের জন্য অতি অবশ্যই যে হেল্পলাইন গুলো আছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স হোক, পুলিশ হোক, ফায়ার ব্রিগেড হোক, এই নাম্বারগুলো তোমাকে কিন্তু কল করে তাদের হেল্প নিতে হবে। যদি এই নাম্বারগুলো না থাকে, এছাড়াও তোমার যদি কোনো আরো ম্যান পাওয়ার দরকার হয়, তোমার বন্ধু বান্ধব যেগুলো আছে বা লোকাল যদি কোনো প্রশাসন তোমার জানা থাকে, সে একটা ক্লাবও হতে পারে, যে ক্লাবের কাউকে তুমি ডেকে নিলে চট করে, সেখান থেকে কিছু ম্যান পাওয়ার চলে এলো, তারা তোমাকে হেল্প করলো। তোমাকে হেল্প করা মানে যে ভিকটিম হয়েছে বা যে ক্যাজুয়ালিটি হয়েছে সেই ক্যাজুয়ালিটি সবাইকে উদ্ধার করবার জন্য তুমি হেল্প নেওয়ার জন্যই কলটা করবে। তাহলে 1 নাম্বার গেল কল ফর হেল্প। দ্বিতীয় সি কি বলছে? কামলি টেক চার্জ। তোমাকে খুব শান্তভাবে ধীর মস্তিষ্কে ওই পুরো সিচুয়েশনটা, অর্থাৎ যে সিচুয়েশনটা তুমি তোমার চোখের সামনে দেখছো, অর্থাৎ তুমি যেখানে দেখছো যে একজন কেউ ভিকটিম ইনজিওর্ড হয়েছে বা কেউ ক্যাজুয়ালিটি হয়েছে, তাকে সেই জায়গা থেকে যদি রিকভার করতে হয়, তাকে যদি পুনরুদ্ধার করে তাকে সেফ জায়গায় নিয়ে যেতে হয়, সবার আগে কি করতে হবে? ওই অ্যাক্সিডেন্টাল মুহূর্তে তোমার নিজের প্রতি কন্ট্রোল রাখতে হবে, তোমাকে শান্ত রাখতে হবে। তুমি যদি ছটফট করো, তুমি যদি ওই পরিস্থিতি দেখে যদি নিজেকে স্থির রাখতে না পারো, যদি তুমি নিজেকে শান্ত না রাখতে পারো, তুমি যদি নার্ভাস হয়ে পড়ো, তুমি যদি টেন্স হয়ে পড়ো, তুমি কিভাবে ফার্স্ট এড করবে? ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে কামলি টেক চার্জ, অর্থাৎ তোমাকে শান্তভাবে পুরো ম্যাটারটার উপরে নজর রাখতে হবে এবং তোমাকে চার্জ নিতে হবে, অর্থাৎ ওই পরিবেশটার, ওই পরিস্থিতিটা তোমাকে নিজের উপরে নিয়ে নিতে হবে। চেক দ্য সিন অ্যান্ড দ্য ক্যাজুয়ালিটি। ওইখানে দুর্ঘটনা যেটা ঘটেছে সেই দুর্ঘটনাটা দেখতে হবে যে কিভাবে এটা হয়েছে, পুরো যে সিনটা আছে সেই সিনটা তোমাকে বুঝতে হবে এবং ক্যাজুয়ালিটিকে চেক করতে হবে কতটা ইনজুরি হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কেটে গেছে না তার পুড়ে গেছে না তার ভেঙে গেছে, রিয়েলাইজ করতে হবে। তোমরা প্লিজ সবাই একটু মিউট করো।
আমি আবার বলছি সবাইকে, প্লিজ তোমরা তোমাদের মাইকটাকে মিউট রাখো। যার যদি কোনো প্রশ্ন থাকে কাগজে লিখে রাখো। একদম শেষে আমি তোমাদের সবার সাথে কথা বলবো, যার যা সমস্যা আছে আমি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। 3 নাম্বার সি কি বলছে? থার্ড সি, চেক দ্য সিন অ্যান্ড দ্য ক্যাজুয়ালিটি। এটা হয়ে গেল। এবারে আসছি ফোর্থ সি। ফোর্থ সি কি বলছে? কেয়ারফুলি অ্যাপ্লাই ফার্স্ট এড। এবারে তোমাকে কি করতে হবে না, ফার্স্ট এড তোমাকে করতে হবে এবং সেই ফার্স্ট এডটা খুব কেয়ারফুলি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ফার্স্ট এডের যে প্রসিডিওর আছে, তুমি যেরকম ক্যাজুয়ালিটি দেখছো বা তুমি যেরকম কি সমস্যা, কারো কিছু সমস্যা আছে? আমার কথা শুনতে পাচ্ছে না কেউ? প্লিজ স্যার, কেউ একজন খুব চিৎকার চেঁচামেচি করছে। আমি সবাইকে বলবো তোমরা প্লিজ একটু মিউট রাখো। আমি এখান থেকে না যেহেতু স্ক্রিন শেয়ার করছি তো আমি মিউট করিনি সবাইকে। আমি তোমরা কেউ প্রশ্ন থাকলে করতে পারবে না। স্যার পরে যখন প্রশ্ন থাকবে তখন আপনি আনমিউট করে দেবেন, না হলে প্রচুর প্রবলেম হয়, শোনা যায় না আপনার কথা। এখন শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আমি ফোর্সফুলি মিউট করে দিই তাহলে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারবে না। ওই জন্যই বলছি সবাই তোমরা এই ক্লাসটাকে নিজের মতন করে ভাবো। তোমরা চেষ্টা করো যাতে ক্লাসে সঠিকভাবে জিনিসটা তুমিও বুঝতে পারো, তোমার সহপাঠীও সেও বুঝতে পারে। তার জন্য প্রত্যেকে মিউট রাখো। যার যা মনে প্রশ্ন আসছে আমাকে অবশ্যই করবে, কিন্তু আমি কাউকে মিউট করছি না। আমি মিউট করলে কিন্তু পুরোটাই তো আমার উপরে কন্ট্রোল হয়ে গেল না, তাহলে তো কমিউনিকেশন হবে না। কিন্তু তোমরা যখনই দেখছো তোমার পাশাপাশি তোমার বাড়ি থেকে কোনো নয়েজ আসছে বা কোনো সমস্যা হচ্ছে, তুমি তোমার মাইকটাকে মিউট করে দাও। সবাইকেই বলছে এটা, ঠিক আছে? তাহলে কি হবে, নাহলে আমার কনসেন্ট্রেশনটা চলে গেলে অ্যাকচুয়ালি তোমরা আমার থেকে অনেক দূরে আছো। মানে আমি যখন স্ক্রিন শেয়ার করছি বেসিক্যালি তোমাদের আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমি আমার মতন করেই পুরো ব্যাপারটা বলে যাচ্ছি। তোমাদের কাছ থেকে মাঝে মাঝে একটু রেসপন্স যদি পাই আমারও একটু ভালো লাগবে, কিন্তু যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে আমার একটু অসুবিধা হয়। ওকে? তাহলে চারটে সি তোমাদের মনে থাকবে। প্রিন্সিপাল অফ ফার্স্ট এড, 4 C's: কল ফর হেল্প, কামলি টেক চার্জ, চেক দ্য সিন অ্যান্ড দ্য ক্যাজুয়ালিটি, অ্যান্ড নেক্সট হচ্ছে কেয়ারফুলি অ্যাপ্লাই ফার্স্ট এড। ওকে? ফার্স্ট এড। এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি না, ডক্টর এবিসি, DRABC। ডক্টর এবিসি বলে একটা টার্ম খুব প্রচলিত আছে ফার্স্ট এডের ক্ষেত্রে। এই ডক্টর এবিসি কি জিনিস? D for danger, R for response, A for airway, B for breathing, C for circulation। একজন গুড ফার্স্ট এডার হতে গেলে বা একজন ভালো ফার্স্ট এড করতে জানতে গেলে তোমাকে কিন্তু ডক্টর এবিসি জানতে হবে। ডক্টর এবিসি বলতে কি বোঝাচ্ছে তাহলে? ডেঞ্জার, রেসপন্স, এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। ওকে? এবারে একটা একটা পয়েন্ট নিয়ে আমরা আসি। ডেঞ্জার, ডেঞ্জার কি আছে না? ডেঞ্জার টু ইয়োরসেলফ, ডেঞ্জার টু আদার্স, ডেঞ্জার টু ক্যাজুয়ালিটি। তুমি তোমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে, অ্যাক্সিডেন্ট মানে কি? ওখানে ডেঞ্জার। এবারে তুমি ধরো ওখানে সিনটা ঘটছে, অ্যাক্সিডেন্টটা হচ্ছে বা এখনো সেখানে কিছু ইম্প্যাক্ট রয়ে গেছে, তুমি যদি হঠাৎ করে সেই সিনের মধ্যে ঢুকে পড়ো তাহলে তুমিও কিন্তু ইনজিওর্ড হতে পারো। তাহলে তুমি যে ফার্স্ট এড করবে বা তোমাকে যে ওখানে যারা ভিকটিম হয়েছে তাদের উপকারে তুমি আসবে, তার আগে যদি তুমি নিজেই ওই ডেঞ্জারে ফেঁসে যাও সেটাকে কিন্তু তোমাকে অবজার্ভ করতে হবে, যাতে তোমাকে লক্ষ্য করতে হবে যে তুমি ওখানে বিপদের মধ্যে না যাতে পড়ে যাও। কি বললাম বুঝতে পারলে? ধরো একজন হঠাৎ করে ইলেকট্রিক শক লেগেছে কারো, তো তুমি যদি তাকে জাপটে ধরে তাকে টেনে নামাতে যাও কি হবে? আমাকে ওকে শক দেবে, ঘুরে স্যার বডি কারেন্ট লেগে যাবে আমাদের উপর। ইয়েস, তাহলে তোমাকেও শক লাগবে। একজন ধরো আগুনে গায়ে আগুন লেগে গেছে, তুমি তাকে বাঁচাতে অবশ্যই বাঁচাতে যাবে, তার তো একটা টেকনিক আছে। তোমাকে তো ডেঞ্জারটাকে তোমাকে দেখতে হবে। তুমি যদি তাকে জড়িয়ে ধরতে যাও অন্য কিছু করতে যাও কি হবে? তোমারও বিপদ হতে পারে। একটা মেশিনে হাত কেটে গেছে বা কিছু হয়েছে, এখন তুমি যদি সেই মেশিনটাকে থেকে যদি ওকে সরাতে যাও কিছু, তোমাকে আগে কিন্তু ডেঞ্জারটা ভাবতে হবে যে ওর কি ঘটেছে এবং তোমার যাতে না হয় সেটা কিন্তু আগে তোমাকে দেখতে হবে এবং সেটা লক্ষ্য রাখতে হবে
সেকেন্ড পয়েন্ট এসো টু আদার্স, ডেঞ্জার টু আদার্স, মানে ওখানে ধরো একজন ক্যাজুয়ালিটি হয়েছে, ওই কাছাকাছি আরেকজন আছে, সেও হয়তো এবারে নেক্সট টার্গেট হয়ে যাচ্ছে, নেক্সট ভিকটিম হতে চলেছে। তাহলে তোমার কি কর্তব্য যে ওই ডেঞ্জারটা তুমি যদি লক্ষ্য করছো তাহলে কি করবে না, তুমি তোমার পাশের জন যে আছে অর্থাৎ যে নেক্সট টার্গেট হয়ে যাচ্ছে তাকে অ্যালার্ট করে দেওয়া, তাকে অ্যালার্ট করে দেওয়াটা তোমার দায়িত্বের মধ্যে পড়বে, তাই তো? তুমি তাকে অ্যালার্ট করে দেবে যে ভাই ওখান থেকে সরে আয়, এই প্রবলেমটা আছে। আরেকটা দেখতে হবে যে ক্যাজুয়ালিটি আছে সেই ক্যাজুয়ালিটির কাছে তুমি পৌঁছাতে গেলে বা যে ক্যাজুয়ালিটি আছে তার ফার্দার কোনো আরো কোনো ভয় কাজ করছে, মানে তার মধ্যে কোনো আরো ক্ষতি হতে পারে কিনা। স্যার বলো স্যার একটা কথা বলবো। বলো। হ্যাঁ স্যার বলছি রেডমি যা আছে না ওনাকে একটু প্লিজ বলুন যে যেন বন্ধ করে রাখতে, মিউট করে রাখতে, বারবার কিন্তু ওনার আওয়াজটাই আসছে। ওনারা হয়তো বলবে একটু দেখুন, ওনাকে একটু বন্ধ করতে বলুন। নিচে লিখছে প্লিজ মিউট। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, আমি দেখছি, আমি কালকে সবকে মিউট করে দেবো। তাহলে ডেঞ্জারটা কি আছে, ডেঞ্জার টু ইয়োরসেলফ, ডেঞ্জার টু আদার্স এন্ড ডেঞ্জার টু ক্যাজুয়ালিটি, এটা তোমাকে আগে ফলো করতে হবে। নেক্সট কি আসছিল, আর আর ফর রেসপন্স, তোমাকে এবারে রেসপন্স করতে হবে। কি করতে হবে না, জেন্টলি শেক অ্যান্ড শাউট অ্যাট দ্য ক্যাজুয়ালিটি। প্রথম কাজ হচ্ছে কি যে ক্যাজুয়ালিটি আছে সেই ক্যাজুয়ালিটির দিকে খুব জোরে চিৎকার করতে হবে, তাকে ঝাঁকুনি দিতে হবে, দেখতে হবে যে সে রেসপন্স করছে কিনা। ইজ দ্য ক্যাজুয়ালিটি কনসাস, তার জ্ঞান আছে কিনা দেখতে হবে। ইজ দ্য ক্যাজুয়ালিটি ড্রাউজি অর কনফিউজ, এমন সময় হতে পারে সে খুব ঝিমোচ্ছে বা তার কনফিউজ হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ইজ দ্য ক্যাজুয়ালিটি আনকনসাস বাট রিয়াক্টিং, ধরো সে আনকনসাস আছে অথচ সে রিয়াক্ট করছে, সেটাকেও ফলো করতে হবে। ইজ দ্য ক্যাজুয়ালিটি আনকনসাস উইথ নো রিয়াকশন, আনকনসাস হয়ে গেছে, রিয়াকশনও নেই। ইফ আনকনসাস প্লেস দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য স্টেবল সাইড পজিশন, যদি দেখো যে সে জ্ঞান হবে না, তাকে মিউট করো ভাই, বাংলা কথা রাখতে হবে। না আমি করতে পারছি না। প্লিজ আমার কথা মিউট করতে পারছি, বলছে রেডমি যারা আছে মিউট করতে। রেডমি প্লিজ তোমরা একটু মিউট করবে। মিউট কর, আই স্টার্ট। জ্যোতিব্রত মিউট, ঠিক আছে তো স্যার, মিউটই তো করা আছে। আমারও বলেন স্যার, স্যার আরো অন্য করে রেডমি থাকতে পারে। কে বলতে বলো তো, কার মিউট করা যাবে, কারই মিউট করা নেই। স্যার 3JVGD রেডমি যে আছে সে স্যার মিউট করতে বলুন না, তার কাছ থেকে আওয়াজ আসছে। স্যার আশা করি সে মিউটটাই করতে জানে না, এই তো মনে হচ্ছে। ওকে তাহলে চলো আমরা যাই, দেখি মিউট হচ্ছে কিনা। ওয়েট করছি, আমি প্রথম দিনটা একটু দেখছি, তোমাদের রিয়াকশনটাও আমাকে দেখতে হবে। তো এই রিয়াকশন রেসপন্স নিয়ে যখন আলোচনা করছি তোমাদের রেসপন্সটাও দেখছি, তোমরা আমাকে কতবার ইন্টারাপ্ট করছো। ওকে, নেক্সট হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়ে বলতে এখানে কি জানো তো, এয়ারওয়ে মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে আমরা হাওয়া ঢোকাই, তো হাওয়া ঢোকে, তো কার মাধ্যমে ঢোকে, কোথায় যায় হাওয়াটা? নাকের মাধ্যমে ঢোকে। নাকের মাধ্যমে আমাদের কি হচ্ছে এখানে খাদ্যনালী আর এইদিকে শ্বাসনালী দুটো একটাই আছে, তারপরে একটা জায়গা থেকে দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এই যে শ্বাসনালী যেটা আছে, শ্বাস নিচ্ছি অর্থাৎ নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস শ্বাস প্রশ্বাস যেটা আমাদের চলছে, এটা কি হচ্ছে না, আমাদের হাওয়াটা অর্থাৎ বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা আমরা আমাদের শরীরের মধ্যে ইনহেল করছি, সেটা কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। তবে ফুসফুস চলছে, ফুসফুস সেই অক্সিজেনটা রক্তের মধ্যে মিশিয়ে দিচ্ছে, তবে গিয়ে আমাদের কিন্তু শরীরটা অ্যাক্টিভ থাকছে বা আমাদের শরীরের আমরা বেঁচে আছি। তাহলে এই যে নিঃশ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা, এটাকেই বলছি আমরা হিউম্যান বডির এয়ারওয়ে। এই এয়ারওয়েটা অনেক সময় বন্ধ হয়ে যায়। কিভাবে বন্ধ হয়ে যায়, দেখবে অনেকেই আমরা নাক ডাকার সমস্যাতে ভুগি। এই নাক ডাকার সমস্যাটা কিছুই নয়, আমাদের এয়ারওয়ে যেটা আছে সেই এয়ারওয়েতে যখনই বাধা পায় আওয়াজ যেতে, বিশেষ করে ঘুমানোর সময়, তখন কিন্তু আমাদের নাক ডাকে। তাহলে এই এয়ারওয়েটা কিভাবে বাধা পায় না, আমাদের এই যে জিভ আছে, জিভটা গলার দিকে উপর দিকে উঠে যায়, ফলে আমাদের হাওয়াটা ওইখানে যেতে অনেকটা বাধা পায়।
যখন কোনো আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, আমরা যখন খুব ভয় পেয়ে যাই, আমরা যখন একটা কোনো চিনকর্তব্যমূল হয়ে যায়, বা কখনো কখনো আমরা যখন জ্ঞান হারিয়ে ফেলি, যদি হঠাৎ করে আমাদের ওই এয়ারওয়েটা যদি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে অক্সিজেন পৌঁছবে না। যদি ফুসফুসের মধ্যে অক্সিজেন না পৌঁছয়, তাহলে কি হবে? ফুসফুস সেটা রক্তের মধ্যে অক্সিজেনটাকে সরবরাহ করতে পারবে না, তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে শরীরের মধ্যে। এবং যদি আমাদের মস্তিষ্কে 3 মিনিটের বেশি সময় ধরে যদি অক্সিজেন না পৌঁছয়, তাহলে কিন্তু আমাদের ব্রেন ডেথ পর্যন্ত হতে পারে। ঠিক আছে? বা ব্লাড সার্কুলেশন যেটা আছে, অর্থাৎ ব্লাডটাও পৌঁছানো আমাদের দরকার আছে, ব্লাড সার্কুলেশনও করতে হবে, তার সাথে ব্লাডের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনটা আমাদের এই মস্তিষ্কে পৌঁছতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল অর্গান। ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি না হয়, কি হবে? আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে যে ক্যাজুয়ালিটি আছে, সেই ক্যাজুয়ালিটিকে আমাকে কি চেক করতে হবে? তার এয়ারওয়েটা যেন আনব্লক অবস্থায় থাকে। আমায় কি চেক করতে? ইজ দ্য এয়ারওয়ে ইজ ওপেন অ্যান্ড ক্লিয়ার। এয়ারওয়েটা ঠিক আছে তো, ক্লিয়ার আছে তো? ইজ দেয়ার নয়েজি ইন ব্রিদিং, ব্রিদিং এর সময় কোনো বাধা পাচ্ছে, নয়েজ হচ্ছে? আর দেয়ার পোটেনশিয়াল অবস্ট্রাকশন সাচ এজ ব্লাড এক্সেট্রা। অনেক সময় দেখা যায় যে এখানে ব্লাড জমে গেছে, কিছু হয়েছে, সে হাওয়া নিঃশ্বাস নিতে পারছে না, এমন অ্যাক্সিডেন্ট হতে পারে, মুখে ইঞ্জুরি হতে পারে, ফেস ইঞ্জুরি যদি হয়, সেই জায়গায় তোমাকে সেটা লক্ষ্য করতে হবে। যদি এরকম হয়, ইফ সো ওপেন অ্যান্ড ক্লিয়ার দ্য এয়ারওয়ে, যদি এরকম হয়, তাহলে কি করতে হবে? না, আমাকে এয়ারওয়েটা ওপেন করতে হবে এবং সেটাকে পরিষ্কার করে তাকে তার ফুসফুস পর্যন্ত পর্যাপ্ত হাওয়া পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমাদের মিটিং রিমেনিং টাইম দেখাচ্ছে 3.5 মিনিট আছে। যখনই বন্ধ হয়ে যাবে তোমরা আবার রিকানেক্ট হবে। সবাইকে আমি এটা বলে রাখলাম, কারণ আমাদের এটা এখনো শেষ হয়নি। এবারে দেখো, এই যে আমরা এয়ারওয়েটা কিভাবে ওপেন করব। দেখো এখানে ছবিটা খুব ভালো করে দেখো। একজন যিনি ক্যাজুয়ালিটি, উনি শুয়ে আছেন, আর যিনি ফার্স্ট এড করছেন, দেখো উনি কি করছেন? ওর মুখের উপরে আঙুলটা ঢুকিয়ে, দুটো যেটা বলি না, দাঁতই লেগে যায় বা দুটো দাঁতে চেপে যায়, অনেক সময় তোমরা দেখে থাকবে কেউ অজ্ঞান হয়ে গেলে এই ধরনের হয়। তো তার এই মুখের ওই দাঁতি লেগে যাওয়াটাকে ছাড়ানোর চেষ্টা করছে। হেডটাকে কি করছে না, টিল্ট করে দিয়েছে, অ্যান্ড ব্যাক চিনটাকে উপর দিকে, লিফট দ্য চিন আপ উইথ ফিঙ্গার, আঙুল দিয়ে চিনটাকে উপর দিকে তুলছে। দেখো বাঁ হাতটা দিয়ে চিনটাকে তুলে রেখে আঙুলটা ভেতরে ঢুকিয়েছে এবং ওখানে ফাঁকা করে হাওয়া প্রবেশের রাস্তা করে দিচ্ছে। দেখতে পাচ্ছ সবাই ছবিটা? বুঝতে পারছো কিভাবে হাউ টু ওপেন অ্যান এয়ারওয়ে? দিস আর দ্য টেকনিক টু ওপেন অ্যান এয়ারওয়ে। ওকে, ভেরি গুড। নেক্সট কি আছে? ব্রিদিং আছে। ব্রিদিং নিচ্ছে কিনা, অর্থাৎ একজন অসুস্থ হয়ে গেছেন বা একজন ধরো ইনজিওর্ড হয়ে গেছেন, তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা সেটা তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। তুমি কিভাবে চেক করবে? না, সবার প্রথম তার চেস্ট মুভমেন্ট দেখতে হবে। তার চেস্ট যদি মুভমেন্ট করে, অর্থাৎ ওঠানামা যদি করে, বুক যদি ওঠানামা করে, তাহলে আমরা কি বুঝি? সে নিঃশ্বাস নিচ্ছে, একই না? নেক্সট তোমায় কি করতে হবে? লিসেন ফর সাউন্ড অফ ব্রিদিং, মানে ব্রিদিং হচ্ছে কিনা। নিঃশ্বাস নিলে একটা কিন্তু আওয়াজ হয়, তোমায় কান পেতে কিন্তু সেখানে আওয়াজটা শুনতে হবে। তোমার যে চিক আছে, তোমার যে গাল আছে, সেই গাল দিয়ে ওর যে নিঃশ্বাসটা সেটাকে ফিল করতে হবে যে আদৌ শ্বাস প্রশ্বাস চলছে কিনা। এতে দুটো কাজ হয়। এক হচ্ছে ব্রিদিং হচ্ছে কিনা বোঝা যায়, কোনো এয়ার ব্লকেজ হচ্ছে কিনা, যেটা আগের পয়েন্টটাই ছিলাম, সেই পয়েন্টটাও কিন্তু ওখান থেকে ফলো করা যায়। বুঝতে পারলে? ইফ নট ব্রিদিং, গিভ আর্টিফিশিয়াল রেসপিরেশন। যদি দেখছো যে সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তাহলে তাকে কিন্তু আর্টিফিশিয়াল রেসপিরেশনের ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে আমাকে মুখ দিয়ে তাকে হাওয়া দিতে হবে, দরকার পড়লে তার নাক দিয়ে তাকে হাওয়া দেব। যদি আমার কাছে কোনো ছোটখাটো পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকে, তাহলে সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাকে আর্টিফিশিয়াল ব্রিদিং এর ব্যবস্থা করতে হবে। কি বুঝতে পারলে আমার কথাটা? ওকে, আমার কাছে আর 1 মিনিট আছে। আমি এখন স্টপ শেয়ারিং করে আমি মিটিংটাকে এন্ড করে আবার রিকানেক্ট করতে বলছি সবাইকে, ঠিক আছে? তোমরা কারা কারা আছো আজকে? অ্যাটেন্ডেন্সটা কিন্তু নেওয়া হয়নি, অ্যাটেন্ডেন্সটা দিও আমাকে। টোটাল 32 মানে 28 জন, 30 জন আছো। 37 মানে আমিও আছি, রমেন স্যারও আছেন, আমরা দুজনকে বাদ দিয়ে তোমার 30 জন আছো, 36 জন। বাকিরা কেউ আসনি আজকে, এই তো? অন হতে পারছে না ওরা, কি করব বুঝতে পারছি না তো। কে বুঝতে পারছো না?
তুমি তো ক্লাসের মধ্যে আছো, কি বুঝতে পারছো না বলো? সবাই নোট করে রাখো কার কি সমস্যা হচ্ছে, আমি তারপরে সবার সঙ্গে কথা বলছি। এটা মিটিংটা এন্ড হোক, তারপরে আমি আবার রিওপেন করছি। ওকে, ইয়েস স্যার। আবার তোমরা রিকানেক্ট হবে, জাস্ট ও এন্ড হয়ে যাক, অটোমেটিক্যালি এন্ড হয়ে যাবে। তোমরা দাঁড়াও একটু।